তো ন্যাচারাল ফার্মিংটা কি? কোনো কেমিক্যাল, কোনো এজেন্ট না দিয়ে, সার এবং কীটনাশক না দিয়ে যে কৃষিটা হতো সেটাই আসলে ন্যাচারাল কৃষি। ন্যাচারাল কৃষি থেকে আমাদের সরে যাওয়ার পেছনে কি কারণ আছে বলে মনে করেন? আধুনিক কৃষিতে এসে আমরা যে পরিমাণ কস্টিং করছি সেই কস্টিং অনুযায়ী আমার আউটপুট কিন্তু অনেক কম। আমি যখন ইকোনমিক্যাল ক্যালকুলেশন করব তখন আমরা দেখব যে আমার এই ন্যাচারাল কৃষি ওই আধুনিক কৃষির চাইতে লাভজনক। ইল্ড না বাড়ে, সে মানুষের পর্যাপ্ত পরিমাণ খাবারের যোগান থাকবে না। এইটার স্যার সত্যতা আসলে কতটুকু স্যার আপনার কাছে কি মনে হয়? আমি যেটার জন্য খাচ্ছি সেটাই সেটাই যদি না পাই তাহলে তো এই খাওয়ার তো অর্থহীন। ন্যাচারাল ফার্মিং সিস্টেম কিন্তু এটাই যে প্রত্যেকটা জিনিসের অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল যে নিউট্রিশন সেটা যেন আপনি বডিতে পাই। আমাদের দেশীয় যে মাইক্রোবস মাটিতে ছিল মোর দ্যান 500 টাইপস, এটা কিন্তু প্রায় বিলুপ্তির পথে নাই। কিন্তু মাইক্রোবিয়াল ফেনোমেনা ছাড়া কৃষি সম্ভব না। এক বছর বলে যে আমার 30 মন হয়, পরের বছর সেই চাষি কমপ্লেন করে যে না আমার 29 মন নেমে যাচ্ছে, মানে তার সয়েল ফার্টিলিটি কমছে। আমি একজন কৃষি কর্মকর্তা, আমি যতদিন কৃষকের সেবক না হিসাবে আসব, যতক্ষণ বুঝবো না যে কৃষকের টাকা বা তার যে ট্যাক্স, জনগণের ট্যাক্স আমি বেতন পাই, আমি ওই চাষিকে এই সেবাটা দেওয়ার জন্যই আমাকে নিয়োগ করা হয়েছে, এই মনোভাব যতদিন আমার না হবে ততদিন এই দূরত্ব কোনোদিন কমবে না। ডক্টর মাহবুবে আলম বাংলাদেশের কৃষি খাতে একজন অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা। তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি গাজীপুরে অবস্থিত উদ্যান উন্নয়ন কেন্দ্রের যুগ্ম পরিচালক পদে কর্মরত ছিলেন। উদ্যান উন্নয়ন কেন্দ্রের নেতৃত্বে থেকে তিনি বাংলাদেশের উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন, গবেষণা এবং সম্প্রসারণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কৃষকের আধুনিক উদ্যান প্রযুক্তি সরবরাহ, প্রশিক্ষণ এবং উদ্যান ফসলের মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ডক্টর মাহবুবে আলমের নেতৃত্বে কাশিমপুর কেন্দ্রটি ফল, সবজি ও ফুলসহ বিভিন্ন উদ্যানতাত্ত্বিক ফসলের উন্নয়নে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। তিনি কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করে তাদের চাহিদা অনুযায়ী প্রযুক্তি ও পরামর্শ প্রদান করে থাকেন। সরকারি বলের বাইরে এসে তিনি জিরো বাজেট ন্যাচারাল ফার্মিং নিয়ে কাজ করেছেন। তার দীর্ঘ 4 বছর অভিজ্ঞতায় তিনি ফলিয়ে দেখেছেন ন্যাচারাল ফার্মিংয়েও হলুদ, মরিচ, ধান কীভাবে সফলতার সাথে উৎপাদন করা যায়। খাসফুড প্রেজেন্টস আগামী পডকাস্টে আমাদের আজকের অতিথি ডক্টর মাহবুবে আলম স্যার। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ন্যাচারাল ফার্মিং এবং বাংলাদেশ কোন পথে এগোচ্ছে প্রাকৃতিক কৃষি প্রেক্ষাপট কি, সেটা নিয়ে আজকে আমাদের আগামী এই পডকাস্টের আয়োজন। চলুন কথা বলি স্যারের সাথে। সালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, জি ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, অসংখ্য কৃতজ্ঞতা আগামী পডকাস্টে আসার জন্য। স্যার আজকে আমরা ন্যাচারাল ফার্মিং বাংলাদেশের পার্সপেক্টিভ এটা নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। স্যার শুরুতে ন্যাচারাল ফার্মিংটা কি এটা নিয়ে যদি ছোটো করে আলোচনা করতেন স্যার। ন্যাচারাল ফার্মিং এটা আসলে আদি কৃষি, যেটা আমাদের বাপদাদার আমল থেকে চলছিল। হয়তো বিএডিসি 67 সালে যতটুকু আমার আছে যে তখন থেকে তারা সার মানুষের মাঝে দেওয়া শুরু করেছে, তখন থেকে কিছু মানে প্রাকৃতিক কৃষিটা বন্ধ হচ্ছে। বাট এর পূর্বে কখনো তো কোনো সার বা কীটনাশক প্রয়োগ করা হতো না। হ্যাঁ, সেই যে কোনো কেমিক্যাল, কোনো এজেন্ট না দিয়ে, সার এবং কীটনাশক না দিয়ে যে কৃষিটা হতো সেটাই আসলে ন্যাচারাল কৃষি। আচ্ছা স্যার, ন্যাচারাল কৃষি থেকে আমাদের সরে যাওয়ার পেছনে কি কারণ আছে বলে মনে করেন স্যার? ন্যাচারাল কৃষির কিছু ডিমেরিটস বলবো না, মেরিট বা ডিমেরিটসের কিছু জায়গা আছে যে গ্যাপ। আমরা যখন এই নতুনত্ব নিয়ে এসেছি, হাইব্রিড বা মেগা ভ্যারাইটি বিভিন্ন আনছি, তাতে হচ্ছে কি ইল্ডটা বাড়ছে, কিন্তু ন্যাচারাল কৃষি ঠিক ওই পরিমাণ ইল্ড এনে দিতে পারছে না। তবে এখানে একটা কথা আছে, সেটা হলো যে এই আধুনিক কৃষিতে এসে আমরা যে পরিমাণ কস্টিং করছি সেই কস্টিং অনুযায়ী আমার আউটপুট কিন্তু অনেক কম যদি আমি হিসাব করে দেখি। বাট ন্যাচারাল কৃষিতে আমার কস্টিং অত্যন্ত লো, অনেক কম খরচে আমি হয়তো ইল্ড একটু গ্যাপ থাকবে, কিন্তু এই গ্যাপটা খুব বেশি না। আমি যখন ইকোনমিক্যাল ক্যালকুলেশন করব তখন আমরা দেখব যে আমার এই ন্যাচারাল কৃষি ওই আধুনিক কৃষির চাইতে লাভজনক।
এখানে স্যার যে জন বুলারের গ্রিন রেভলিউশনের কথা স্যার বলে থাকে আর কি, জি, এটা নিয়ে যদি একটু কথা বলতেন স্যার, গ্রিন রেভলিউশনটা নিয়ে। গ্রিন রিভলিউশন আসলে যেটা 67 মানে সারা বিশ্বেই যখন আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে আমাদের এই বাংলাতেও হয়েছে, আপনার দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে সারা বিশ্বে আপনার খাদ্যের প্রচুর ঘাটতি। তখন তারা সেই সময়কার যেনারা বিজ্ঞানী ছিলেন, তেনারা কিভাবে এই কৃষির উৎপাদনশীলতা বাড়ানো যায় সেই দিকে চিন্তা করে এই আধুনিক কৃষির প্রবর্তন করেন এবং সেটাকেই গ্রিন রেভলিউশন হিসাবে মোটামুটি তৎকালীন যে পাকিস্তানি গভর্নমেন্ট ছিলেন তেনারা আমাদের এখানে 67 সাল থেকে, যদিও এর গোড়াপত্তন হয়েছে 61-62 সালে বিএডিসির মাধ্যমেই এটার মূল কাজগুলো শুরু হয় এবং বাট সার প্রয়োগ মাটিতে বা সে সময় প্রথম দিকে শুধুমাত্র বীজ নিয়ে কাজ হতো, যে আধুনিক বীজ বা ভালো বীজ দেওয়ার চেষ্টা হতো। আস্তে আস্তে আপনার সার কীটনাশক এগুলো আসতে থাকে। তো ফুল সুইং মোটামুটি 67 সাল থেকে এই গ্রিন রেভলিউশনটা বাংলাদেশে শুরু হয়। এখানে মৌলিক যে পারসেপশন থাকে স্যার আসলে যে যদি ইল্ডস না বাড়ে সে মানুষের পর্যাপ্ত পরিমাণ খাবারের যোগান থাকবে না, এইটার স্যার সত্যতা আসলে কতটুকু স্যার আপনার কাছে কি মনে হয়? এটা আপনার একাডেমিক মানুষ স্যার, এটা কি মনে হয় আসলে? জি, বিষয় হলো যে আমি যখন ফোর্সফুলি কোনো কেমিক্যাল প্রয়োগ করে কোনো একটা প্রোডাক্ট তৈরি করছি, তার যে নিউট্রিশন ভ্যালু, সেই নিউট্রিশন ভ্যালু আমি যখন ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে যেটা করব, এটা নিউট্রিশন ভ্যালুর সাথে কিন্তু অনেক পার্থক্য। আমরা আমরা উদরপূর্তির জন্য কিন্তু অনেক খাই, আমার দেহে এতটুকু প্রয়োজন নেই। আমি যদি এই ক্যালকুলেশন বুঝি যে আমার নিউট্রিশন ভ্যালু কতটুকু দরকার এবং কতটুকু খানা আমার প্রয়োজন, সেটা যদি আমি চিন্তা করি, তাহলে ন্যাচারাল ফার্মিং সিস্টেমে আমি যেই নিউট্রিশাস ফুডটা পাবো সে অল্পতেই আমি আমার দেহের যে ঘাটতি সেটা পূরণ করতে সক্ষম হব। তাহলে স্যার আমরা এটা এভাবে বলতে পারি যে স্যার হাইব্রিড দিয়ে কিংবা ন্যাচারাল ফার্মিং বাইরে যে আমরা স্যার রাসায়নিক কৃষি যেটা করছে জি, সেটা উৎপাদন ক্ষমতা কিংবা ইল্ডের পরিমাণ স্যার ঠিকই বেড়েছে, কিন্তু নিউট্রিশনাল ভ্যালুর পরিমাণটা স্যার ঠিক মতো বাড়েনি, কমে গেছে। নিউট্রিশন ভ্যালু কমেছে। সেই তুলনায় যদি চিন্তা করছে আমাদের ন্যাচারাল ফার্মিং যে ইল্ডটুকু আসে মানে পরিমাণে কোয়ান্টিটিতে কম, বাট নিউট্রিশনাল ভ্যালুর কথা চিন্তা করলে এটা বেশি হবে স্যার। রাইট। এটা স্যার সব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে। জি, আমরা তো বেসিক্যালি স্যার আসলে পেট ভরার জন্য খাই না, আমাদের পুষ্টির যোগানটা দেওয়ার জন্য খাবারটা গ্রহণ করে Right. থাকি স্যার। তাই সেক্ষেত্রে স্যার চিন্তা করে যদি আমরা দেখি যদি আমরা ইলের দিকে কম্পেয়ার না করি, যদি পুষ্টির মানের কথা চিন্তা করি, তাহলে স্যার ন্যাচারাল কৃষিতে এটা বেশি। অনেক বেশি। স্যার আপনি তো একাডেমিক বিএডিসিতে দীর্ঘদিন পরিচালক হিসেবে স্যার ছিলেন। ন্যাচারাল কৃষিতে আমাদের ফিরে যেতে বাধা কোথায়, আমরা কেন যেতে পারছি না? কৃষক কেন এই প্রাকৃতিক কৃষিতে কেন ফিরে যেতে পারছে না স্যার, আপনার কাছে কি মনে হচ্ছে? একজন চাষি যখন ন্যাচারাল কৃষিতে তার প্রোডাক্ট তৈরি করবে, আধুনিক কৃষিতে যেরকম চকচকা হবে ওই প্রোডাক্টটা ওই রকম চকচকা আসবে না। কিন্তু মানুষ বেশিরভাগ ক্রেতাই সে বাজারে গিয়ে সবচেয়ে চকচকা জিনিসটা পছন্দ করে। সে কিন্তু একটা পেইল বা একটু মলিন যে কালারটা, এটা কিন্তু তার কাছে আকর্ষণীয় না। হয়তো 100টা বেগুন আছে, তার মধ্যে 2টা বেগুন পোকায় হয়তো ছিদ্র করেছে, এটা তার কাছে পছন্দ না। তার কাছে পছন্দ সবগুলো নিট অ্যান্ড ক্লিন। বিষ দেওয়া জিনিস, হ্যাঁ, বিষ দেওয়া জিনিস, কিন্তু চকচকে। সেটা নিট অ্যান্ড ক্লিন। কিন্তু সেই বিষাক্ত জিনিস যে তার শারীরিক ক্ষতি করছে, এটা কিন্তু সে সেন্সে আনছে না। এর পরবর্তীতে যে পরিমাণ তাকে ডাক্তারের কাছে টাকা ঢালতে হচ্ছে বা শারীরিক যে কষ্ট পেতে হচ্ছে, এইটা যদি ভ্যালুয়েশন করতো তাহলে কখনোই সে ওই ইয়েতে যেত না। সে কিন্তু ন্যাচারাল কৃষির দিকেই আগত, যে পেল জিনিসটাই আমি খাবো, বিশুদ্ধ জিনিসটা আমি নেবো। আচ্ছা, এটা স্যার যদিও একটু অফ ট্র্যাকের কোশ্চেন স্যার, এই যে আমাদের এটা আমি বলবো এটা অসুস্থ মানসিকতা যে সব কিছু চকচকে পরিষ্কার দেখতে হবে, জি, এটার সাথে কি স্যার আমাদের ফুড হ্যাবিট কিংবা লাইফস্টাইলের কোনো সম্পর্ক আছে? যে খাবারগুলো ইনটেক করার জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে না, এই চকচকে খাবারগুলো রিসিভ করতে হবে, এই অসুস্থ মানসিকতা স্যার কেন আসছে আমাদের ভেতরে? এরকম তো স্যার ছিল না আসলে। না এরকম ছিল না, কিন্তু আসলে হয়েছে কি যে আমরা দিন দিন আধুনিকতার একটি মোড়কে নিজেদেরকে অতি আধুনিক ভাবার একটা মানসিকতা আমাদের ভিতরে তৈরি হয়েছে। এই জিনিসটা থেকেই আমাদের এই প্রতিযোগিতা, মনের একটা প্রতিযোগিতা, যে অমুক অত সুন্দর জিনিসটা কিনেছে, আমি তার চেয়ে ভালো কিছু কিনতে পারি কিনা, বা আমি তার চেয়ে সুন্দর একটা চকচকা জিনিস বাসায় আনতে পারি কিনা, তাহলে আমার পরিবার আরেক পরিবারকে বলতে পারে যে আজকে এইরকম জিনিস আমি পেয়েছি। এই যে একটা মানে অসুস্থ প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা মানুষের মাঝে তৈরি হয়েছে। এইটার জন্য কিন্তু এই মানে আসলে কি বেসিক্যাল যে
মূল্যবোধ সৃষ্টি, পারিবারিকভাবে যদি এই মূল্যবোধটা আমাদের যতক্ষণ সৃষ্টি না হবে যে না এইরকম ইয়েতে যাওয়া যাবে না, চকচকা জিনিস কখনোই সব কিছুই চকচকা কিন্তু ভালো না, তোমাকে কিভাবে সুন্দরভাবে জীবনটা গড়ে তুলতে হবে সেই পারিবারিক শিক্ষাটা আমাদের আসলে খুব প্রয়োজন হয়ে গেছে। এখান থেকে আমরা অনেক দূরে সরে গেছি। এখানে আমার যদি টুকটাক এই বিষয়ে আলোচনা হয় ফেসবুকে আসে, অনলাইনে আসে, যেটা এখন স্যার ডিজিটাল যুগ, জিএমওর বিষয়টা নিয়ে আমরা আসলে ওই পরিমাণ কনসার্ন যেটুকু দেখানোর কথা ছিল এরকম আসলে কেউ দেখাচ্ছে না। এটা অনেকটা জেনারেলাইজড হয়ে যাচ্ছে বিষয়টা আর কি। জিএমওটা নিয়ে যদি একটু কথা বলতেন স্যার। মানে হ্যাঁ, কিছু জিএমও আছে যেগুলো হয়তো আপনি ধরেন কটন জিএমও ক্রপ, বাট এটাতে কোনো সমস্যা নেই, কারণ এটা তো আমি কাপড় বোনানোর জন্য তৈরি হচ্ছে, সুতা তৈরি হচ্ছে, এই সুতাটা আমার আমি ইনটেক্ট করছি না বা আমার স্টমাকে সে যাচ্ছে না, সুতরাং আমার এটাতে কোনো অসুবিধা নেই। বাট আপনি সয়াবিন তেল আসেন, সয়াবিন তেলটা মেইনলি ব্রাজিলিয়ান এরিয়াতে তৈরি হয়, তো এরা কিন্তু খায় না। আমাদের এই তৃতীয় বিশ্বের কিছু দেশে এটাকে দেওয়া হয় এবং আমরা ইনটেক্ট করি। তো সেখানে কি হচ্ছে, সয়াবিন ব্রাজিলে খায় না স্যার? না, তারা খায় না, তারা তেলটা তৈরি করে, প্রোডাক্ট তৈরি করে, খায় না স্যার। না, তারা খায় না, এটা জিওমো ক্রপ। দেখেন এই জিওমো ক্রপটা করার পরে যে ঘটনা ঘটছে, তারা দেখছে যে তাদের যে লেবাররা এই সয়াবিন তৈরি করছে তাদের মধ্যে ইনফার্টিলিটি তৈরি হচ্ছে, তাদের বেশিরভাগই বাচ্চা কাচ্চা আর হচ্ছে না। তখন তারা এটা রিসার্চ করে দেখতেছে যে এই যে গাছের যে বাতাসটা এইটা যে ইনটেক্ট হচ্ছে তার শ্রমিকের মধ্যে, তার মাধ্যমে তার এই অবস্থার সৃষ্টি হয়, আর সেই তেলটা আমরা সমানে খাচ্ছি। তা আমাদের দেশে যে ইনফার্টিলিটি তৈরি হয়েছে, এই যে সমানে প্রচুর পরিবারে এখন ইনফার্টিলিটি ডিউ টু দিস জিএমও সয়াবিন। এই কথা আরেকবার রিপিট করে, জাস্ট আমি অডিয়েন্সকে আরেকবার বলতে চাচ্ছি, আরেকবার রিপিট করেন স্যার, আমি ভয় পাচ্ছি এই কথাটা শুনে আর কি, আমি তথ্যটা জানতাম না স্যার। দেখুন, ব্রাজিলের যে লেবারগুলি সয়াবিন তৈরি করছে তাদের দেখা যাচ্ছে ইনফার্টিলিটি রেট বাড়ছে। তখন তারা রিসার্চ করে দেখলো যে এই যে সয়াবিন জিএমও ক্রপটা তারা তৈরি করছে, এইখানের যে বাতাসটা তাকে ইনহেল করছে, এই ইনহেলিংয়ের মাধ্যমেই তার এই ইনফার্টিলিটি গ্রো করছে। আর সেইটারই তেল আমি কিন্তু খাচ্ছি, আপনি খাচ্ছি। তাহলে আমাদের দেশে এই যে ইনফার্টিলিটি কেন হবে না? এখন একজন পরিবার 40-50 লক্ষ টাকা খরচ করে ইন্ডিয়া হোক বাইরে যে কোনো কান্ট্রিতে হোক গিয়ে সে ই করতে যাচ্ছে, এটা একটা কি মানে কঠিন আকার ধারণ করছে। ভবিষ্যতে যে কি হবে আল্লাহ মালুম, সে ভালো জানে। আমি ভয় লাগতেছে আর কি এটা শুনে আর কি, আমি এটা জানতাম না স্যার কখনো। এমনিতে জিএমওর সাথে বাংলাদেশে তো মার্কেটে অ্যাভেলেবল স্যার যে বেগুনটা আছে, বিটি বেগুন যেটা, এটা ছাড়া কি আর কোনো কিছু জিএমও এখন বাংলাদেশে অ্যাভেলেবল আছে স্যার খাবার ভিতরে, যে আমরা প্রমিনেন্টটা খাই? গম তো স্যার আছেই, হ্যাঁ গম, সয়া আছে, কিন্তু মেইনলি আসলে বেগুনটাই জিএমও ক্রপ আমাদের দেশে এসছে, তবে এর যে সাইজ এবং কালার এটা মানুষের কাছে খুব বেশি পছন্দনীয় হচ্ছে না। বিষয় এই জিএমও বেগুনটা কিন্তু খুব বেশি ফ্লারিশ করেনি, আমাদের মার্কেটে এটা আসছে না, মানুষ এটা করছে না। বেশিরভাগই মানুষ কিন্তু মানে অন্যান্য প্রোডাক্ট ওপি ভ্যারাইটি বা হাইব্রিড ভ্যারাইটি যেগুলো আছে সেগুলো করছে, বাট জিএমও করছে না, বেশিরভাগ ক্ষেত্রে জিএমও করছে। একটা ভালো খবর স্যার। বাগানের মাঝখানে স্যার যে তাল বেগুন নামে পরিচিত করলো আর কি বেগুনটাকে, এবং প্রথম দিকে একটা ভালো হাইপও ছিল স্যার, এখন দেখলাম কমে যাচ্ছে, মার্কেট অ্যাভেলেবিলিটিও কমে যাচ্ছে। এটার বিষয় হলো যে আপনি যত আপনার নাদুস জিনিস, আপনি বাচ্চা একটা যদি বেশি নাদুস হয় তার অসুখ বিসুখও বেশি হয়। ঘটনা এটাই যে যত নাদুস জিনিস তার বিভিন্ন বোরিং যে ইয়েগুলো ইনসেক্ট বা এটা আক্রমণও বেশি, যার জন্য আজ মানুষের একটা তো ক্যাপাবিলিটি আছে, কত ওষুধ মারবে, কত বিষ মারবে। এমনও দেখা গেছে যে সকালবেলায় বিষ মেরে বিকালবেলায় তুলে বাজারে বিক্রি করছে। এই ঘটনা এটাই বাস্তবতা, যে এত কঠিনভাবে তাকে বিষ মারতে হচ্ছে। এই বিষাক্ত বিষয়টা এত খারাপ। দেখুন, আমাদের যে ইনসেক্ট এর জন্য আমরা বিষ দিচ্ছি, এই ইনসেকটিসাইডের বেশিরভাগই ক্যারিয়ার ম্যাটেরিয়ালস, অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট দেখবেন 0.5% বিষটার, কিন্তু 1% বা 0.5%, পুরো 99% কিন্তু সাম ক্যারিয়ার ম্যাটেরিয়ালস, এবং এর অধিকাংশ ক্যারিয়ার ম্যাটেরিয়ালস কিন্তু লেড অ্যান্ড আর্সেনিক। কি বলেন স্যার? জি, এবং এইটাই যাচ্ছে মাঠে এবং জমিতে, পানিতে, এবং এটাই আবার ফসলের সাথে উঠে আসছে। আমার এই ন্যাচারাল কৃষি ফার্মিং করার পিছনে আমার একটু আছে, আমি এ সুযোগে একটু বলিনি। সেটা হলো যে
2016 বা 17 সালের দিকে আপনার আমেরিকাতে বাংলাদেশ থেকে একটা হলুদ গেছে। হলুদটা যাওয়ার পরে তারা ওই Reject করে কনসাইনমেন্ট দিয়েছে। রিজেক্ট করেছে। তারা বলল যে আপনাদের এটাতে আর্সেনিক রয়েছে। আর্সেনিকের দিয়ে তারা এটা ফেরত দিয়ে দিল। তো আমি ন্যাচারাল ফার্মিং সিস্টেমের আমাদের মেইন রহমত সাহেব, আমাদের মেনলি ওনার কাছ থেকে আমি সব জেনেছি। জানার পরে আমি করেছি দেশে কাশিমপুর উদ্যান বিএডিসিতে। তো আমি শুরু করলাম যে হলুদটাকে করি, প্যাটার্নাইজ করি, আমি ন্যাচারাল কৃষিতে আনি। করার পরে আমি যখন সায়েন্স ল্যাবে টেস্টে দিলাম, তখন দেখলাম যে না, সেখানে আপনার 15 ppm মানুষের আর্সেনিক মাত্রা আর কি, টলারেন্স লেভেল তার চেয়ে অনেক বেশি আছে, প্রায় 25 বা 30 এরকম আছে। তো আমি মেইনলি তো ডক্টর সুভাষ পালেকার, এটার উদ্যোক্তা, ইন্ডিয়ান ভদ্রলোক, তো ওনাকে করলাম রহমত সাহেবের মাধ্যমে যে এটা কি, এটা কেন হলো। উনি আমাদেরকে সাজেশন দিলেন যে যেহেতু আপনারা বহু বছর ধরে আধুনিক কৃষি করছেন, তো এখানে যে লেইড এবং আর্সেনিক কীটনাশকের মাধ্যমে এসছে, এইটা ক্যারিয়ার হয়ে আছে এবং সেটা ক্যারি করে এখন হলুদ আসছে। আপনি 2 থেকে 3 বছর পরে এটাকে ক্লিয়ার পাবেন, তার আগে পাবেন না। ঠিকই আমি দেখি 3 বছরের মাথায় গিয়ে আমি এটাকে 15 ppm এর নিচে পেয়ে গেলাম আর্সেনিক। তো এইটার পিছনে আমার এই মেধা বা শ্রম দেওয়ার একটি ব্যাকগ্রাউন্ড আছে, কেন আমি এই কাজটা করেছি। একটা হলো যে আমেরিকান কনসাইনমেন্ট বাতিল হয়েছে, সুতরাং কি করে আমাদের দেশে আসলে আর্সেনিক মুক্ত প্রোডাক্ট তৈরি করা যায়, এটা একটা উদ্দেশ্য ছিল। কিন্তু এর মাঝে একটা সুন্দর উপাত্ত আমাদের কাছে এসে পৌঁছেছে। কিছুদিন আগে আপনারা জানেন যে করোনা হয়েছে। করোনায় বাংলাদেশে একটা প্রেডিকশন ছিল যে প্রচুর পরিমাণে লো লেভেলে লোকজন মারা যাবে, যে যারা ফুটপাতে থাকে ইত্যাদি, কিন্তু তা হয়নি। দেখা গেল যারা এসিতে বাস করে তারাই মারা গেছে। অর্থাৎ ইমিউনিটি লেভেল তাদের অনেক কম। যারা ওই আমাদের ফুটপাতে বাস করে, ওদের ইমিউনিটি লেভেল আমাদের এই যারা আধুনিক মানুষ আমরা বলি তাদের চেয়ে অনেক বেশি, তাদের ইমিউনিটি লেভেল অনেক ভালো। আর তার চেয়েও আরও প্রমাণ দেখেন, আমাদের যে অনুপাতে মানুষ মারা গেছে তার 19 গুণ বেশি মারা গেছে আমেরিকাতে। কারণ হলো যে তাদের যে জনসংখ্যা সেই অনুযায়ী আমাদের চেয়ে 19 গুণ বেশি মারা গেছে, কারণ তাদের ইমিউনিটি লেভেল অনেক লো, অনেক কম। পাশাপাশি এই উন্নত বিশ্ব আরেকটা দেখেন, চোখ দিয়ে তাকায়, জাপানের কিন্তু খুব কম লোক মারা গেছে। এবং পরে এটার কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যে তারা ন্যাশনালি ঠিক করেছিল যে হলুদের ক্যাপসুল সকালে এবং বিকালে প্রত্যেকে ইনটেক খেয়েছে করোনাকালীন সময়। এই হলুদ ক্যাপসুল তাদের ইমিউনিটি লেভেল বুস্টিং করেছে। তারা কিন্তু কোনো তরকারিতে হলুদ খায় না, হ্যাঁ, কোনো তরকারিতে তেল, হলুদ এগুলো খায় না, তারা কোনো মশলা তারা ব্যবহার করে না, তো শুধু সিদ্ধ করে খায় স্রেফ। তো তাদের ইমিউনিটি লেভেল এই হলুদের ক্যাপসুল খেয়ে হয়ে গেল, অথচ আমরা 3 বেলা তরকারি খাই হলুদ দিয়ে, আমাদের হয় না। এর কারণ কি, এটা অনুসন্ধান করতে গিয়ে আমি যেটা পেলাম সেটা একটা অদ্ভুত বিষয়। সে বিষয়টা হলো এই, আমাদের চাষিরা হলুদ মাঠ থেকে সংগ্রহ করার পরে এটাকে সিদ্ধ করে আপনার পানিটা ফেলে দেয়, তারপর এটা শুকায় এবং পরে আমরা ডাস্ট পাউডার তৈরি করি। তো আমাদের শরীরের ইমিউনিটি লেভেল বাড়ার জন্য যেটা মেইনলি হলুদ থেকে আমরা ইনটেক করি সেটা হলো কারকিউমিন। তো এই কারকিউমিন পদার্থটা যখন আপনি 10 মিনিট ফুটে যাবে পানিতে, তখন এটা ওই প্রোডাক্ট থেকে সে বের হয়ে যাবে। এই কারণে ওই যে আমার চাষি এটা হলুদটাকে যে পানিতে পানিটা ফেলে দিচ্ছে, এর ফলে ওই কারকিউমিন তখনই চলে যাচ্ছে। আমরা এখানে শুধু কিছু হলুদ গুঁড়া খাচ্ছি, কিন্তু এর কোনো নিউট্রিটিভ ভ্যালু নাই, ফলে কিন্তু আমাদের ইমিউনিটি বুস্টিং হচ্ছে না। পরবর্তীতে আমি এটা কাঁচা করলাম, মানে আমাদের ন্যাচারাল ফার্মিং সিস্টেমে এটার একটা সুন্দর মেথড আছে যে কি করে কাঁচা, কিন্তু আপনি যদি শুকাতে যান পচে যাবে, ফাঙ্গাস হয়ে পচে যায়। কিন্তু এই ন্যাচারাল ফার্মিং সিস্টেম সুন্দর একটা মানে থিওরি আছে, এই থিওরির মাধ্যমে আমরা করলাম সুন্দর মতো শুকায়। যখন আমি পাউডার তৈরি করলাম, কাঁচা হলুদের পাউডার
করে যখন আমি টেস্টে দিলাম, ইয়েস দ্যার ইজ কার্কুমিন প্রেজেন্ট, সেখানে কার্কুমিন আছে। হ্যাঁ, এখানে আপনি বলবেন যে কিছু লেবারিয়াস, এটা সত্য। কারণ হলো যে এখানে লেবার ইন্টেন্সিভ, ওই সিদ্ধ করে যদি আমি তৈরি করতাম ডাস্ট, তাতে আমার খরচ অনেক কম। কিন্তু এইটা যখন কাঁচা আমি ধৌত করে ব্যাকটেরিয়া ফাঙ্গাস মানে পরিষ্কার করে যখন আমি দিচ্ছি, এটা করতে গিয়ে কিন্তু আমার অনেক বেশি লেবার কস্টিং হচ্ছে, ইউনিট প্রাইস আমার বাড়ছে। বাট আমি যেটার জন্য খাচ্ছি সেটাই যদি না পাই, তাহলে তো এই খাওয়ার তো অর্থহীন। তো এইটাই ন্যাচারাল ফার্মিং সিস্টেম, কিন্তু এটাই যে প্রত্যেকটা জিনিসের অ্যাকচুয়াল ভ্যালু, অ্যাকচুয়াল যে নিউট্রিশন, সেটা যেন আপনি বডিতে পাই। এটাই হলো ন্যাচারাল ফার্মিং সিস্টেম মূল উদ্দেশ্য। এখানে একটা কথা খুব প্রাসঙ্গিকভাবে চলে আসছে, যেহেতু আপনি বিএডিসিতে ছিলেন সেই জন্য কথাটা বলা। সরকারি আমাদের সাথে যে কাঠামো বলেন, একাডেমিক বলেন স্যার, কিংবা কোনো রিসার্চ ওরিয়েন্টেড প্রোগ্রাম বলেন, সেখানে ন্যাচারাল ফার্মিং বিষয়টা তো অবহেলিত কেন স্যার? এটা আসে না কেন, উপেক্ষিত কেন আসছে স্যার বিষয়টা? আমরা আধুনিক কৃষিতে এখন চাচ্ছি যে কি করে প্রোডাকশন ম্যাক্সিমাম করব। আমার দিন দিন দেশে 18 থেকে 20 লক্ষ লোক প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে দেশের জনসংখ্যা। এই যে মুখ বাড়ছে, নতুন মুখ, তাদেরকে তো খাবার দিতে হবে। তো ন্যাশনালি এটা চিন্তা করা হয় যে কি করে দ্রুত ইল্ড বাড়ানো হবে। নিউট্রিশনের দিক চিন্তা করার মতো সময় নাই। মূল যে কী করে ইল্ড বাড়াতে হবে, ইল্ড বাড়ায় এই নতুন মুখগুলোর খাবার দিতে হবে। যার কারণে কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু একটু যদি নিউট্রিটিভ ভ্যালুর দিকে একটু আমরা চিন্তা করি, একটু ব্যাকে আসি যে না, আমার অল্প খানাতেই আমার এই নিউট্রিশন বডিতে সম্ভব। সেখানে হ্যাঁ, আমি আপনাকে একদিনে বলবো না যে একদিনে আপনি সব উল্টায় ফেলবেন, এটা কখনোই সম্ভব না। কিন্তু ধীরে ধীরে একটা পোর্শন আস্তে আস্তে শুরু করে একটা সময় আমরা একটা ভালো কিছু অ্যাচিভমেন্ট করতে পারি। কিন্তু এখানে আপনাকে অনেক প্রশ্নর সম্মুখীন আমাদের হতে হয়। যে কিছুদিন পূর্বে আমরা দেখেছি শ্রীলঙ্কায় প্রচণ্ড ধস, এবং তারা অর্গানিক ফার্মিং করেছিল। অর্গানিক ফার্মিং করে সমস্ত কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া বন্ধ করেছিল। ইল্ড কমে গেছে। তারপরে ডিজাস্টার কী হয়েছে আপনাদের চোখের সামনে ঘটনা ঘটছে, এবং মানে প্রাইম মিনিস্টার পালিয়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন ন্যাচারাল ফার্মিং সিস্টেম আর এই জৈব কৃষি এক নয়, এটা বুঝতে একটু হবে না, অথবা নচেত আমরা বুঝতে পারবো না যে আসলে ওইটা করতে গিয়ে তো আমিও শ্রীলঙ্কার মতো পড়তে পারি, বিপদে পড়তে পারি। কিন্তু মাঝে মাঝে আসে। হ্যাঁ, কিন্তু এটা না। আপনি দেখেন শ্রীলঙ্কা বা XYZ আমাদের দেশও যারা জৈব কৃষি বলবে, তো জৈব কৃষি অর্গানিক ফার্মিং করতে গেলে এক করে যে প্রোডাকশন আপনি করতে যান না কেন, তাতে আপনাকে 15 মেট্রিক টন অর্গানিক ম্যাটার দিতে হবে। মানে আপনি যদি গোবর পচায় দেন, 15 মেট্রিক টন 1 একরের জন্য দিতে হবে। তো এটা তো আসলে অবাস্তব এবং কল্পনার অতীত। বর্তমান যুগে এসে এটা সম্ভব না। তাহলে সেইটা কিন্তু এই আমার ন্যাচারাল ফার্মিং সিস্টেম না। ন্যাচারাল ফার্মিং সিস্টেমের মধ্যে ওর সাথে পার্থক্য হলো এটা যে আমরা এখানে মাত্র 300 কেজি গোবর, এটাকেই আমি ফার্মেন্টেড করে মাইক্রো অর্গানিজমকে ডেভেলপ করে সেইটা দিয়ে আমি 1 একর বা মানে চাষ করতে সক্ষম। এটা হলো আমার মূল জায়গা, যে 15 মেট্রিক টন নয়, আমার মাত্র 300 কেজি লাগবে। 50 টাইমস লেস এর ভিতরে একটা গুড় রহস্য আছে। সে রহস্যটা হলো এই যে আল্লাহ প্রদত্ত আমাদের দেশীয় যে গাই গরু আল্লাহ দান করেছেন, এর ইন্টারনাল কিছু সিস্টেম আছে। এই সিস্টেমের জন্য এটা যদি আমি কোনো রকম আউট ক্রসিং না করি, মানে আমরা এখন অফিস থেকে যেটা সিমেন্ট না দিই, আমার যে ন্যাচারাল কাউ দিয়ে তাকে ব্রিডিং করি, এবং সেইটার প্রজেনি যদি ঠিক থাকে, তাহলে তার ওই ইন্টারনাল সিস্টেমটা ঠিক থাকে। এবং এই সিস্টেমে আমি যে গোবরই পাবো না কেন, তাতে 1 গ্রাম গোবরে 5 কোটি অণুজীব থাকে, 5 crore। কিন্তু যখন আমি ক্রসিং ব্রিড, যে সিন্ধি বা বিভিন্ন অস্ট্রেলিয়ান ব্রিডের সাথে ক্রস করায় হাই ইল্ডিং করছি, দুধ দিচ্ছে, মাংস দিচ্ছে বেশি ইত্যাদি, সেখানে গিয়ে তার গোবরে মাত্র 70,000 1 গ্রামে। কোথায় 5 crore, কোথায় মাত্র 70,000। আমরা এই দেশি গাই গরুর যে গোবরটা, এটাকেই 72 ঘন্টা ফার্মেন্টেশন করে তারপরে আমরা আরও মাইক্রোবসটা আরও বহুগুণ বৃদ্ধি করে মাটিতে দিচ্ছি। আমরা যখন কেমিক্যাল ইউজ করেছি, কেমিক্যাল ইউজ করার ফলে
আমাদের দেশীয় যে মাইক্রোবস মাটিতে ছিল মোর দ্যান 500 টাইপস, এটা কিন্তু প্রায় বিলুপ্তির পথে নাই। কিন্তু মাইক্রোবিয়াল ফেনোমেনা ছাড়া কৃষি সম্ভব না। এবং আস্তে আস্তে কিন্তু দেখুন 29 ধান এক জমিতে আপনি বলবেন 29 ধান মেগা ভ্যারাইটি মানুষের কাছে খুব পরিচিত এখন পর্যন্ত। এখন পরবর্তীতে আরো ভালো ধান এসছে, স্টিল নাও চাষের কাছে মেগা ভ্যারাইটি। তো সে যদি এক বছর বলে যে আমার 30 মন হয়, পরের বছর সেই চাষি কমপ্লেন করে যে না আমার 29 মন নেমে যাচ্ছে, মানে তার সয়েল ফার্টিলিটি কমছে, সে আর ওইটা ধরে রাখতে পারছে না। যতই সে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করুক না কেন, তার প্রোডাক্টিভিটি লেভেল কিন্তু সে ধরে রাখতে পারছে না, কস্টিং বাড়ছে কিন্তু ইল কমছে। সেই ক্ষেত্রে আসলে ওই মাইক্রোবিয়াল পপুলেশন হলো মেইন ফ্যাক্টর। আমি যত ইউজ করছি কেমিক্যাল ফার্টিলাইজার অর কেমিক্যাল পেস্টিসাইড আদার সামথিং, এই সবই কিন্তু আমার ন্যাচারাল মাইক্রোবসকে কিল করে কিন্তু আমার এই ইল্ড ফার্টিলিটিকে ডিক্রিজ করাচ্ছে। সুতরাং এখনও সময় আছে আমাদের সবাইকে চিন্তা করার যে না আমাকে কীভাবে এই সয়েল ফার্টিলিটি, সয়েল হেলথ এটাকে প্রিজার্ভ করতে হবে, আমি যেন পরবর্তী বংশধরকে নির্বংশের দিকে না যাই। কারণ হলো যে আমি যদি এইভাবে চলতে থাকি এক সময় কিন্তু ওই ফার্টিলিটি জিরো হয়ে আমার সে মাটি তো বোবা, সে কিছু বলতে পারবে না, একসময় সে সমস্ত কিছু প্রোডাক্টিভিটি বন্ধ করে দেবে যে নাই আমার কাছে আর কিছু নাই, আমি দিতে পারবো না। এইদিকে যাচ্ছি এদিকে যাচ্ছি আমরা। এইখানে যে বললাম স্যার ন্যাচারাল ফার্মিং এর যে পিছিয়ে পড়ার যে গল্পটা, স্যার রাসায়নিক কৃষি যে উত্থান স্যার, এটা সেন্সে কোনোভাবে বড় বড় যে স্যার যে বিগ ব্রাদার যে কোম্পানিগুলো আমরা কথা বলি, এদের কোনো প্রভাব আছে স্যার গবেষণাতে কিংবা বীজের সারে কৃষকদেরকে স্যার এটা ব্রেন ওয়াশ করা বলে যেটাই বলি, এটা তাদের প্রভাব কতটুকু স্যার আপনি মনে করেন? এই ধরনের বড় বড় কোম্পানি জায়ান্ট যেগুলো আছে, নাম বলছি না স্যার, আসলে প্রয়োজন নেই, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি তাহলে আপনারা টের পাবেন। দেখুন আমাদের বডিতে প্রয়োজন মানে এই রোগ বালাই ইত্যাদি প্রতিরোধ করার জন্য ওমেগা 3 আপনারা শুনে থাকবেন যে অনেক সময় ওমেগা 3 ক্যাপসুল দিয়ে থাকে। তারপর ওমেগা 6 আছে আরেকটা পদার্থ, এবং ওমেগা 12 9 যাই হোক সেগুলো আছে। তো এখানে অটোমেটিক্যালি 12 এগুলো 9 এগুলো তৈরি হয়, কিন্তু ওমেগা 3 এবং ওমেগা 6 আমাদের ইনটেক করতে হয়, খেতে হয়। তো আপনি যদি সায়েন্স বোঝেন যে এক অণু ওমেগা 3 2 অণু ওমেগা 6কে নিউট্রালাইজ করতে পারে, কিন্তু এর চেয়ে যদি বেশি ওমেগা 3 এই ওমেগা 6 আপনার কাছে আসে তাহলে সে নিউট্রালাইজ করতে পারবে না, সেটা আপনার স্থিতি অবস্থায় আপনার স্টোমাকে পড়বে, আপনার স্টোমাকে সে একটা লেয়ার তৈরি করে আস্তে আস্তে আপনাকে ক্ষতির দিকে নিয়ে যাবে বা গ্যাস ফর্ম করবে। আমাদের সরিষা তেল এইটার ওমেগা 3 পরিমাণ হলো 6 ppm আর ওমেগা 6 এর পরিমাণ 15 ppm। পাশাপাশি সয়াবিনের ওমেগা 6 হলো 6 ppm, ওমেগা 3 হলো 6 ppm আর ওমেগা 6 হলো 53 ppm, প্রায় 7.5 গুণ। এটা কোনোভাবেই নিউট্রালাইজ করতে পারে না, এবং এর জন্য আপনি সয়াবিন যখনই খাবেন সয়াবিন প্রবলেম হবেই স্যার, অ্যাসিডিক প্রবলেম হবেই, একদম ইনস্ট্যান্ট বোঝা যায় স্যার। এবং কারণ কিন্তু এই জায়গাটায় কিন্তু সেটা কি আমার যারা এই বোদ্ধারা ছিল যারা তারা কি জানতো না? জেনে শুনে কিন্তু ওই প্রোডাক্টকে একসময় তো সরিষায় আমরা খেতাম, আমরা সয়াবিন তো কেউ চিনিও না, প্রমিনেন্ট ছিল সরিষাই খেতাম, কিন্তু সেইটাকে কিভাবে ব্যাকে ফেলায় দিয়ে সেই ন্যাচারাল প্রোডাক্টটাকে আমরা ধ্বংস করে কি করে আবার সয়াবিন ইন্ট্রোডিউস করেছি, কি কিছু লোকের ব্যবসায়িক ফায়দা ছিল। এ থেকে কিন্তু আমরা এই অবস্থায় এখন পুরো নেশন কিন্তু সবারই গ্যাস্ট্রিক একটা প্রকট সমস্যা। স্যার ওষুধের নামগুলো দেখলে ভয় লাগে, শুধু অ্যান্টাসিড ছিল, এখন কি কি যে আসতেছে স্যার, এই জিনিসের প্রয়োজন ছিল না আমাদের যদি আমরা ওই ইয়েতে থাকতাম। ঠিক ন্যাচারাল কৃষিটাও কিন্তু এমনই যে আপনি তার প্রোডাক্ট বিক্রি করতে হবে, তার হাইব্রিড সিড আছে বা তার বিভিন্ন কমোডিটি আছে, সেগুলো প্রোডাক্ট বিক্রি করতে হবে, তার কারণে যা করার দরকার সে তা করে। স্যার সয়াবিনে দুটো ভয়ঙ্কর তথ্য আমি আসলে কখনো শুনি না আগে, আর কি ইনফার্টিলিটির কথা বললেন, ওমেগা 3 ওমেগা 6 এর রেশিওটা স্যার আমি জানতাম, কিন্তু এইভাবে কখনো আমি আসলে স্যার শুনি না। এটা আমার স্যার রিলেট করতে পারবে স্যার, যারা সয়াবিন খায় অ্যাসিডিটির প্রবলেম কত প্রকট, এটা একদম একটু চিন্তা করে সেটা রিলেট করতে পারবে। আপনি সরিষার তেল খেয়ে দেখেন 6 মাস আপনার অ্যাসিডিটি ধীরে ধীরে পালায় যাবে, থাকবে না। স্যার এটা প্রাসঙ্গিক কোশ্চেন করে আর কি, আমরা তো মানুষকে বলি আর কি যে এফডিএর ক্ষেত্রে একটা রিসার্চ চাই যেটা কলিদুর উপরে, যে ঠিক আছে সরিষার তেল খেয়ে ইউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। এটাই স্যার যে রিসার্চ অনেক আগের কেস ছিল, পরে তারা রিভার্স করছে, সরিষার তেল যে হার্টের জন্য ক্ষতিকর না, এটা তো আমরা স্যার বলে আসছি, বাট আমাদের কথা সে কেউ শোনে না। আপনি যদি একটু বলতেন এই বিষয়টা নিয়ে। দেখুন সারা ইন্ডিয়া তারা তো থিওরিটিক্যালি
বিশ্বের প্রায় সেকেন্ড পজিশনে আছে যে কোনো রিসার্চ থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি হয়তো কিছু অন্যান্য কান্ট্রিতে একটু থাকতে পারে, কিন্তু থিওরিটিক্যালি যে মেগা থিঙ্কিং এটাতে কিন্তু তারা সেকেন্ড পজিশনে আছে এই এইসব থিওরির দিক দিয়ে। তারা কিন্তু সরিষার তেল খাচ্ছে ন্যাশনাল ওয়াইড, তারা তো এই সরিষার তেলের বিরুদ্ধে বলেনি। তো তারা যদি এত বড় একটা কমিউনিটি 150 কোটি লোক তারা সরিষার তেল খেয়ে ভালো থাকতেছে, আর আমার এই ছোট্ট একটা দেশ এর মধ্যে সয়াবিন আমার এক্সপেরিমেন্ট করতে হবে কেন? এর কি যুক্তি ছিল? আমরা যারা করেছি এটা খুব অন্যায় করেছি, খুব খারাপ কাজ করেছি। স্যার ফলাফলটা তারাও বুঝতেছে আর আমরা বুঝতেছে একই সাথে। স্যার এখানে আসলে গ্রাহক পর্যায়ে সচেতনতা খুব জরুরি, খুবই জরুরি। গ্রাহক আজকে চকচকে জিনিস চাই জন্য স্যার কৃষক কিছু বেশি ইউজ করে, তার তো আসলে স্যার করে কিছু সে কোন দিকে যাবে? রাইট। স্যার আগামী দিনে পথ চলাটা কেমন হওয়া উচিত স্যার? কেমন হবে আগামী দিনে পথ চলা? আজকে পডকাস্টের নামই স্যার আগামী দিনে আমাদের কৃষি পথ চলাটা কেমন হবে স্যার? তবে এখন সমাজে বেশ কিছু পরিবর্তন আসছে স্যার, সৃষ্টি হয়েছে। মানুষের মাঝে স্বাস্থ্য যে এটা বিবেচনা করে মানুষ কিন্তু অনেক কিছু চিন্তা করতে শিখছে বা আগাচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা একদিনে তো সব কিছু সমাজ পরিবর্তন সম্ভব না। তবে ন্যাচারাল কৃষি এটা যদি একটা পোর্শন ছোট্ট করে আমরা শুরু করতে পারি এবং সেই প্রোডাক্টের মাধ্যমে যদি সমাজের একটা অংশও যদি আস্তে আস্তে এটাকে শুরু করে, নিজেরা ভোক্তা হিসেবে আগায় আসে, তাহলে আমার ধারণা যে আমরা মানুষের স্বাস্থ্য বা সব দিক বিবেচনা করে একটা ভালো কিছু আগামীর প্রত্যাশা করব। সেখানে এর একদম লাস্ট একটা বিষয় আমি ভুলে গেছিলাম, স্কিপ করে গেছি স্যার, সেটা হলো কৃষকের সাথে কৃষি কর্মকর্তার সাথে যে দূরত্ব যে জায়গাটা, এটা স্যার কীভাবে কমানো যায়? আমরা স্যার কিছুদিন কাজ করে দেখলাম কৃষিতে, মানে স্থানীয় স্যার যে কৃষি কর্মকর্তা তাদের সাথে মাঠ পর্যায়ে কৃষকদের একটা ভালো গ্যাপ থাকে আসছে, এটা কারণটা কি? এটা কীভাবে স্যার কম্প্রোমাইজ করা যায়? এইটা কী করা যায় স্যার আসলে? মানে কৃষকের কাছে মেসেজ আসলে পৌঁছাচ্ছে না ঠিক মতো। এটা মানে ছোট্ট একটা গল্প আমাকে আবার বলতে হচ্ছে। সেটা হলো যে আমি একটা সময় জাপানে লম্বা সময় আমি ট্রেনিংয়ে ছিলাম। তোরা আমাদেরকে পাঠালো যে ঠিক আছে তোমরা তাদের চাষি কেমন বা তাদের কৃষি কেমন এটা দেখার জন্য। তা আমি গেলাম, যাওয়ার পরে থেকে গেছিলেন স্যার? আমি বাংলাদেশ থেকে আমি একাই, এরকম 13টা দেশ থেকে গেছে আর কি, 13 জন, 10 মাসের ট্রেনিং ছিল। তো চাষির বাড়িতে যাওয়ার পরে চাষি বলল যে আজকে আছে কে বলে আমার জমিতে পামরি পোকা লেগেছে, চলো স্প্রে করতে হবে। তা আমি তো সর্বনাশ, কারণ ওরা তো নিজের কাজ নিজে করে, সুতরাং স্প্রেয়ার কাঁধে করে আমাকে স্প্রে করতে হবে, এটা তো অবভিয়াসলি ট্রু। তো গেলাম তার সাথে, যাওয়ার পরে দেখলাম যে না, ওই রিমোট কন্ট্রোল সিস্টেম এবং জাস্ট রিমোট দিয়েই এখন যেমন ড্রোন দেখছি, এটার আধুনিক একটা ব্যবস্থা ছিল, হেলিকপ্টারের মতো বিষয় ছিল, সেইটার মধ্যেই সে গুলে স্প্রে করলো। এটা আলাদা ফ্যাক্টর। বাট সে প্রথমে আমাকে একটা সাইনবোর্ডের সামনে নিয়ে গেল। সাইনবোর্ডে তার যে খামারের সাইনবোর্ডে লেখা আছে যে কবে ডেট এটা বোনা হয়েছে, কি করা হয়েছে ইত্যাদি সব কিছু। ইভেন সেখানে জাপানিজ যে কৃষি কর্মকর্তা ফিল্ড লেভেলের, উনি লিখেছেন যে তোমার জমিতে পামরি পোকা দেখা গিয়েছে, তুমি এই ওষুধ স্প্রে করো। চাষি বলছে যে আমি দেখিনি, উনি লিখে গেছেন, এই জন্য আমি স্প্রে করছি। তো যতদিন আমি একজন কৃষি কর্মকর্তা, আমি যতদিন কৃষকের সেবক না হিসাবে আসব, যতক্ষণ বুঝবো না যে কৃষকের টাকা বা তার যে ট্যাক্স, জনগণের ট্যাক্স আমি বেতন পাই, আমি ওই চাষিকে এই সেবাটা দেওয়ার জন্যই আমাকে নিয়োগ করা হয়েছে, এই মনোভাব যতদিন আমার না হবে ততদিন এই দূরত্ব কোনোদিন কমবে না। স্যার আপনার সাথে কথা বলে মানে অনেক বেশি ভালো লাগলো স্যার। আগামী কোনো পডকাস্টে অবশ্যই দেখা হবে স্যার। অডিয়েন্সদেরকে লাস্ট কথা বলতে চান আমাদের আগামীর পথ চলে কেমন হওয়া উচিত স্যার? শ্রোতাদেরকেও বলেন, কৃষকদেরকেও। দেখুন, আমি আমার নিজের কথাই বলি। আমি এখন 62 বছর বয়সে আছি। স্যার আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমার তেমন কোনো অসুখ বিসুখ দেননি, এটা আল্লাহর কাছে মহা শুকরিয়া। তো একটু যদি আমরা সচেতন হই প্রত্যেকে, তাহলে শারীরিকভাবে আমরা সুস্থ থাকব। একটু সচেতনতা দরকার, আর কিচ্ছু না। একটু সচেতন হলে কিন্তু আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো, সমাজকে সুস্থ রাখতে পারবো, পুরো পরিবারকে আমরা একটা ভালো সময় দিতে পারবো। স্যার আমাদেরকে আল্লাহ সেই তৌফিক দান করুন।
অনেক ধন্যবাদ স্যার জন্য। দেখা হবে আগামী কোনো পডকাস্টে। ইনশাআল্লাহ। স্যারের এই কথাগুলো থেকে যদি আমাদের জীবনে এতটুকু সচেতনতা আসে, আমাদের জীবন অভ্যাস, খাদ্য অভ্যাসে, সেটাই হবে এই পডকাস্টের সার্থকতা। নিরাপদ থাকুন, আগামীর সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।